90তম জন্মবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে মানুষের ঢল। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করে আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যাশা বিএনপির। গুলশান কার্যালয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা। দোষারোপ নয়, আগামীর রাজনীতি হবে মানব কল্যাণের, বলেছেন তারেক রহমান। গণভোটে হাঁ জয়লাভ করলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টাকে অভিযোগ এনসিপির। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি ছাত্রদলের। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী। দেখছিলেন ক্রাউন্সের সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। শ্রদ্ধা নিবেদনে সকাল থেকেই জিয়া উদ্যানে মানুষের ঢল নামে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শপথ নিয়েছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠনে এদেশের সর্বস্তরের মানুষ কাজ করবে বলে প্রত্যাশা বিএনপি চেয়ারম্যানের, উপদেষ্টা আমানুল্লাহ আমানের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে শেরেবাংলা নগরে ঢল নামে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এমন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে যখন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি নেতাকর্মীরা। সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, আগামীতে নির্বাচন কমিশন যোগ্যতার সাথে নির্বাচন পরিচালনা করবে। ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে। একটা ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দলের নেতাকর্মীরাও। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, তারেক রহমানের হাত ধরেই দেশে ফিরে আসবে কাঙ্ক্ষিত গণতন্ত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে আমরা বলতে চাই, আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে যে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, সে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কুরআন তেলাওয়াত, মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালিত হয় জিয়া উদ্যানে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন। সোমবার বিকেলে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে যান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহাদি আমিন ও বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি। এছাড়াও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বেলা 11:30টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের অফিসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন অজিত সিং। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আগামী দিনের সম্পর্কে আরও জোরদার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জনাব তারেক রহমান সাহেবের আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা উনি নিচ্ছেন, উন্নয়ন ভাবনা, আমাদের 31 দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনার ডেভেলপমেন্ট প্ল্যানে, উন্নয়ন প্ল্যানে কী থাকছে এইগুলা এই বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে। যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হবে প্রায় 17 বছর পরে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইইউভুক্ত দেশের প্রতিনিধিরা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। মাইকেল মিলারের নেতৃত্বে ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতেরা অংশ নেন বৈঠকে। বিএনপির পক্ষে তারেক রহমানের নেতৃত্বে 5 সদস্যের একটি দল আলোচনায় অংশ নেয়। এ সময় রাষ্ট্রদূতের স্বাগত জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা তুলে ধরেন তিনি। আলোচনায় উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, আসন্ন নির্বাচন সহ দ্বিপাক্ষিক সম্পর্ক। এ সময় ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন ইইউ রাষ্ট্রদূতরা। দেশ গড়তে স্লোগান ও দোষারোপের রাজনীতি নয়, মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি, জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যশোরে অ্যালবিনিজম রোগে আক্রান্ত শিশু আফিয়ার জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। যশোর থেকে রাজিক জাহাঙ্গীরের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। অ্যালবিনিজম রোগে আক্রান্ত হওয়ায় সমাজের অবহেলা, দারিদ্র্য আর অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা যশোরের ছোট্ট শিশু আফিয়ার। ছোটবেলা থেকেই কটূক্তি আর বঞ্চনার শিকার আফিয়া আর তার মায়ের দিন কেটেছে খোলা আকাশের নিচে অথবা জরাজীর্ণ ঘরে। যশোর সদরের রামনগর ইউনিয়নে তাদের নতুন ঘর করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বলেন, রাজনীতি মানে শুধু স্লোগান নয়, মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনা। আমরা রাজনীতিটা করি কাদের জন্য? আমরা রাজনীতিটা করি দেশের মানুষের জন্য। রাজনীতির অর্থ কি সবসময় মিছিল, মিটিং, স্লোগান? হ্যাঁ, মিছিল, মিটিং, স্লোগান রাজনীতির একটি অংশ, বই কি, কিন্তু তার বাইরেও তো রাজনীতির অংশ আছে। মানুষের বিপদে আপদে বিভিন্ন সময়ে ঝড়, বৃষ্টি, তুফান, বন্যা, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোনো ব্যক্তিগত দুর্যোগই হোক, সামাজিক দুর্যোগই হোক, সোজা কথায়, অল্প কথায়, এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। যারা বাস করে কম বেশি সেই মানুষগুলো কৃষি কাজের সাথে জড়িত। আজকে কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি তার পণ্যের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তাহলে সামগ্রিকভাবে দেশ ভালো থাকবে। কৃষক যদি উৎপাদন বাড়াতে সক্ষম হয়, তাহলে দেশের বাকি মানুষ স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে কৃষি উৎপাদিত পণ্যগুলো তারা পাবে। এবং সেই জন্যই কিন্তু কৃষকের পাশে এসে দাঁড়ানোর জন্য, কৃষককে সহযোগিতা করার জন্য, কৃষককে ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছি, যে আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে কৃষকদের পাশে দাঁড়াবো। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আফিয়ার মা মনিরা খাতুন। ভালো লাগতেছে যে আমি ঘরটা পেয়েছি, আমার থাকার ঘর ছিল না, আমি ঘরটা পেয়ে অনেক খুশি হয়েছি। তারেক রহমান ভাইকে অনেক ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই উদ্যোগ শুধু একটি ঘর নয়, একটি পরিবারের মর্যাদা আর নিরাপত্তার প্রতীক। একটা ঘর ছিল, তা সে বেড়া মেড়া ভাঙা, রাতে থাকতে পারতো না, যে চাচা বাড়ি থাকতো আফিয়ার মা। এখন এইটা তারেক জিয়া দেখে ভিডিওর মাধ্যমে, দেখার পরে তারেক জিয়া এই ঘরটা তৈরি করে দিয়েছেন। এদের আছে ঘর ছিল না, এদের আছে ঘর করে দিয়েছে তারেক রহমান, তাতে আমরা খুশি। ঘর দিয়ে ভীষণ খুশি হয়েছি আমরা, এদের থাকতে দিয়েছেন, আমরা ভীষণ খুশি হয়েছি। নতুন ঘর মানেই নতুন করে বাঁচার সাহস, তাই ছোট্ট আফিয়ার চোখে মুখে আজ নতুন স্বপ্ন, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নির্বাচন কমিশন নিরপেক্ষতা অক্ষুণ্ণ না রাখলে, সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন না করলে ইতিহাস ও এদেশের জনগণের কাছে দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গণ অভ্যুত্থানের শহীদ ফিরোজ আহমেদের স্ত্রী ফিরোজা আক্তারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রত্যাশা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে। তবে কিছু দৃষ্টান্ত এবং নির্বাচন কমিশনের আচরণ দেখে মাঝে মাঝে প্রশ্ন জাগে। নিরপেক্ষতার জায়গায় কোনো চির ধরেছে কিনা সেই শঙ্কা জাগে। স্মরণ করিয়ে দেন, কোনো ধরনের সূক্ষ্ম কারচুপির সুযোগ যেন না থাকে, এটি নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সরকারের প্রধান দায়িত্ব। বলেন, একটি দল নির্বাচনে যাবে না, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যেন জনগণ নিশ্চিত হতে পারে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। গণভোটে হাঁ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 6:30টায় তার ভাষণে তিনি বলেন, হাঁ ভোট দিলে শোষণ ও নিপীড়ন থেকে মুক্তি হবে, নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। দেশবাসীকে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে প্রধান উপদেষ্টার কাছে নালিশ করেছে এনসিপি। তাদের প্রার্থীদের হেনস্থার অভিযোগও করেন এনসিপি নেতারা। এ সময় তারা প্রশ্ন তোলেন তারেক রহমানের পোস্টার বা বেগম জিয়ার শোক সভা নিয়েও। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে যমুনায় দেখা করেন জামাতের 10 দলীয় জোটে যোগ দেয়া এনসিপির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের পরিবেশ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ করেন নাহিদ, আসিফ, মনিরারা। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার কাছে করা বিভিন্ন অভিযোগের বিস্তারিত তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিক বা ঋণ খেলাপি বিএনপির এমন প্রার্থীদের আইন অমান্য করে কমিশন বৈধতা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে। এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যেই একটা মব তৈরি করেছে, যেই চাপ তৈরি করেছে, এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সেই রায়কে প্রভাবিত করেছে। এছাড়া বিএনপির চেয়ারম্যান ও দলগতভাবে বিএনপির বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের একগুচ্ছ অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। এসব বিষয়ে কমিশন উদাসীন বলেও অভিযোগ তার। তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন, পুরা ঢাকা শহর এবং এই গুলশান এলাকা, যেটা তার নির্বাচনী এলাকা, পুরা পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে। এখন তো প্রচারণা করার নিয়ম নাই, কিন্তু সব জায়গায় তো মার্কা দিয়ে প্রচারণা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশনে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। ফলে আইন শুধু একজনের জন্য হবে, তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য, যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না। ফলে এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি করছে, এবং ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকলে যদি ইলেকশন কমিশন তাদের পক্ষে অবস্থান নেয়, তাহলে কিন্তু আমাদেরকেও তাহলে ইলেকশনের কমিশনের সামনে অবস্থান নিতে হবে। কমিশনের এমন আচরণ অব্যাহত থাকলে জোটকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুমকিও দেন নাহিদ ইসলাম। তো আমরা আসলে নির্বাচনের মাঠে যেতে চাই, কিন্তু আমাদেরকে যাতে আন্দোলনের মাঠে আনতে বাধ্য না করে নির্বাচন কমিশন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
প্রার্থীদের নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বছর শেষে অডিটের মাধ্যমে সংগ্রহ খরচের হিসাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওয়েবসাইটের উদ্বোধন করেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন উদ্যোগ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার নামে আর্থিক অনিয়মের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি কেউ। এ বিষয়ে কোনো প্রমাণ পেলে বিচার মাথা পেতে নেয়ার কথা জানান তিনি। বিকেলে জামাতের সাথে জোট নিয়ে ফের বৈঠক করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে তিনি বলেন, শীঘ্রই জোটবদ্ধ অবস্থান জানানো হবে। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে ইসি কোনো রাজনৈতিক চাপে নেই বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম। এদিকে সোমবার নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপের খসড়া গেজেটও প্রকাশ করেছে ইসি। অন্যদিকে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। রিপোর্ট ওমর ফারুকের। গণতান্ত্রিক অগ্রযাত্রায় বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি এক মাসেরও কম সময়। এরই মধ্যে অংশগ্রহণমূলক সফল নির্বাচনের বিশাল কর্মযজ্ঞে ব্যস্ত ইসি, যার ধারাবাহিকতায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত পোস্টাল ব্যালটের ভোট গণনায় 300 জন প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণও শেষ হয়েছে। নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপের গেজেটও প্রকাশ করা হয়েছে। এতে 22 জানুয়ারি ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ, 28 জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা, 1 ফেব্রুয়ারি অর্থ বরাদ্দ, 2-3 ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে বিতরণ হবে। এমন বাস্তবতায় সকালে ইসি আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, এবার নির্বাচন ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান, এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। এদিকে পোস্টাল ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত এবং একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তার সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সন্ধ্যা পর্যন্ত ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সন্ধ্যা নাগাদ এই কর্মসূচি স্থগিত করে তারা, তবে হুঁশিয়ারি দেয় নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে। আপনারা দেখবেন এই গুটি কয়েক এ টিম, বি টিম, সি টিম মিলে যুগ ফলে যতজন হয় তারা আজকে মাঠে নেমেছে, তারা আজকে মব ক্রিয়েট করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে যখন দেখবেন শতাধিক মাত্র শিক্ষার্থী এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে, আমরা আর ভয় পাই না, ছাত্রদল আর ভয় পায় না। আমরা অনেক সাথ দিয়েছি। এই গুটি কয়েক মুনাফিকদের প্রতিহত করার জন্য আগামীতে আমরা আহ্বান জানাচ্ছি। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। শিশুদের খেলাধুলা ও সৃজনশীলতা চর্চায় অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি ওয়ার্ডে মানসম্মত খেলার মাঠ নির্মাণ করবে বলে জানান বিএনপির এই নেতা। সোমবার রাজধানীর গ্যান্ডারিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন ইশরাক হোসেন। শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের যে বিষয়ে আগ্রহ আছে তাতে উৎসাহ দেওয়ার আহ্বান জানান অভিভাবকদের প্রতি। বিভিন্ন এলাকায় যেসব মাঠ রয়েছে সেগুলোকে মানসম্মত করার কথাও বলেন বিএনপির এই প্রার্থী। শিশুদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশই ভবিষ্যৎ সমাজ গঠনের মূল ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি। শিশুদেরকে অনুরোধ জানাবো যে তোমরা পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা হবি বা যে কোনো একটা, ধরো গান অথবা নাচ অথবা গিটার অথবা কোনো একটা খেলা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যে কোনো একটা বা একের অধিক, কিন্তু অন্তত একটা জিনিস তোমরা অবশ্যই চর্চা করবে। তার মধ্যে যদি আমাদের দল সরকার গঠন করতে পারে, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা একটি করে হলেও খেলার স্থান অথবা খেলার মাঠ শিশুদের জন্য তৈরি করব। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক।
র্যাব জানিয়েছে বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি টিম জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়। এ সময় গুরুতর আহত হন র্যাবের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মোতালেব। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 3 জনের চিকিৎসা চলছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করে। জাতীয় নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। 2 পর্বে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও বলেন, 42,000-এর মধ্যে 16,000 ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। 25,000 বডি ক্যামেরার পাশাপাশি প্রথমবারের মতো ড্রোনের ব্যবহার করা হবে। জানান, এখন যারা মাঠে রয়েছেন তাদের পাশাপাশি দ্বিতীয় পর্বে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত ভোট কেন্দ্রিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এদিকে বৈধ অস্ত্র জমা দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। উপদেষ্টা জানান, 31 জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে। আবেদন করলে শুধু এমপি প্রার্থীরা অস্ত্র বা গানম্যান পাবেন। গুম নির্যাতনের নির্দেশদাতা, নির্যাতনকারী ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। আওয়ামী শাসনামলে গুম করে ডিজিএফআই এর জায়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যে তিনি এমন দাবি করেন। এদিকে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ 12 জনকে গ্রেফতার করে 26 জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আহমেদ সারওয়ারের রিপোর্ট। গুমের মামলায় সাক্ষ্য দিতে সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুরুতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়। বাহিনীগুলোতে একটা কালচার হয়ে গিয়েছিল যে কোনো মানুষকে যেমন খুশি তেমনভাবে নাই করে দেওয়া যায় এবং এর জন্য কোনো জবাবদিহি করতে হয় না। এই কালচারের অবসানের জন্য বাংলাদেশে এই গুমের বিচার সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যদি এই ধরনের ভয়াবহ অপরাধের বিচার করা না যায়, তাহলে গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে, ভয়ের সংস্কৃতি আবার ফিরে আসবে। যে মানুষগুলো দেশের স্বাধীনতার জন্যে, বৈষম্যহীন সমাজের জন্যে, বাক স্বাধীনতার জন্যে, সুশাসনের জন্য, নিজেদের অধিকারের জন্য যারা কথা বলেছেন, যারা অতীতে গুম হয়েছেন, নাই হয়ে গিয়েছেন, তাদের আত্মা চিরদিন কাঁদতে থাকবে যদি এই গুমের বিচার করা না যায়। প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্যে তিনি বলেন, 2016 সালের 4 আগস্ট তাকে গুম করা হয়। বিএনপির রাজনীতি করার কারণে গুম করে বারবার নির্যাতন করা হয় তাকে। 7 মাসে আমার সাথে কি ঘটেছে, কি ধরনের নির্যাতন ঘটেছে, ওটা ডিটেল বর্ণনাটা আজকে আমি মাননীয় আদালতের সামনে তুলে ধরেছি। তার সাথে সাথে যেই ব্যক্তিরা আদেশ দিয়েছিলেন, যারা হুকুমদাতা ছিলেন এই গুম ঘটনার সাথে, তাদের নামও প্রকাশ করা হয়েছে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের জন্য আমি আবেদন করে এসেছি। এর আগে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ 12 জনকে গ্রেপ্তার করে 26 জানুয়ারি হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এই মামলাটি বেসিকলি ভিডিও বেসড এলিগেশন। এখানে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে এবং ওখানকার স্থানীয় যারা জুলাই যোদ্ধা এবং আন্দোলনকারী যাদেরকে সম্পৃক্ত করে সাক্ষ্য দিয়েছে, আমরা তাদের অভিযোগে এখানে এনেছি। এবং এটা আমি আপনাদেরকে আবারও বলছি যে নারায়ণগঞ্জের টোটাল যে ম্যাসাকার হয়েছে তার একটি অংশ, যেটা ফতুল্লা, চাষাড়া এবং সাইনবোর্ড এলাকাতে সংঘটিত হয়েছে, সেখানে কোনো পুলিশের বিরুদ্ধেই ভিডিও ডকুমেন্টারিতে কিছু পাওয়া যায় নাই। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শাকসু নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। এদিকে শাকসু নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন নেমেছে ছাত্র শিবির সমর্থিত
প্যানেলের শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ক্যাম্পাসের গোল চত্বরে বিক্ষোভ শুরু হয়। 11:15টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের গোল চত্বর থেকে শুরু হয়ে গোটা ক্যাম্পাস ঘুরে আসে। তবে এ সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি। আন্দোলনকারীদের অভিযোগ, শুরু থেকেই শাকসু নির্বাচন বানচালের নানা পায়তারা চলছে। এর সর্বশেষ ধাপ হিসেবে উচ্চ আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তারা। এরই মধ্যে শাকসু নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলতি মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে না জানিয়েছেন বন, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন এ নিয়ে হতাশ না হতে। সকালে রংপুরের কাউনিয়ার ট্যাপা মধুপুরের তালুক শাহবাজপুর এলাকায় চীনা রাষ্ট্রদূত সহ তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ ও সেচ কার্যক্রম অন্তর্ভুক্ত থাকায় প্রকল্প এলাকা নিয়ে যাচাই বাছাই সময় সাপেক্ষ উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, চীন সরকার যত দ্রুত সম্ভব প্রকল্পটির কাজ শুরু করতে আগ্রহী। এই সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম সহ অন্যান্যরা। এর আগে উপদেষ্টা তিস্তা সড়ক, রেল সেতু এবং নদী এলাকা পরিদর্শন করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 ও বগুড়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দলীয় প্রতীক কেটলি মার্কায় ভোট করবেন তিনি। এবার নাগরিক ঐক্যের প্রার্থীরা 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান মাহমুদুর রহমান মান্না। তিনি অভিযোগ করেন, রাজনীতিতে সুবাতাস নেই। নতুন বাংলাদেশ গড়তে হলে অপরাধীদের শাস্তির আওতায় আনার কথা বলেন তিনি। সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি জানান, সাধারণ মানুষ অধিকার আদায়ে কাজ করছে নাগরিক ঐক্য। ফিল্ডটা যদি সমান হয় তাহলে সুষ্ঠু কীরকম করে হবে? তবে রাজনৈতিক দলগুলো তুলনামূলকভাবে হয়তো সুবিবেচকের ভূমিকা পালন করতে পারে তুলনামূলকভাবে। আমি প্রত্যেকটা ওয়ার্ডের উপর জোর দিচ্ছি, কারণ হেরে গেলেই তার কোনো বিবেচনা থাকে না। মানে তাকেই আমি বিবেচক বলবো যিনি হেরে যাচ্ছেন বুঝে সেটা মেনে নিতে পারেন। ওই রকম মানসিকতা সবার মধ্যে এসছে তা আমি বলবো না। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, রাজনৈতিক লড়াইয়ে জিততে হলে আগে সাংস্কৃতিক লড়াই জিততে হবে। সাংস্কৃতিক ন্যারেটিভে পরাজিত হলে রাজনীতিতে জয় হওয়া অসম্ভব। বাংলা একাডেমিতে আমার দেশ পাঠক মেলা আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, অতি সম্প্রতি মহান জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের 15 বছরে এদেশের তরুণ সমাজের মধ্যে বিজাতীয় সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সংস্কৃতি প্রত্যাখ্যাত হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমার দেশ পত্রিকা সংগ্রাম চালিয়ে যাবে বলেও জানান মাহমুদুর রহমান। রাজনৈতিক লড়াইয়ে যদি জিততে হয় আগে সাংস্কৃতিক লড়াইতে জিততে হবে। আপনি যদি সাংস্কৃতিক ন্যারেটিভে পরাজিত হন তাহলে রাজনৈতিক লড়াইতে আপনার জয়লাভ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, যেটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি একই অবস্থা। এবং অতি সম্প্রতি আমরা এই সাংস্কৃতিক লড়াইতে আমরা বোধহয় মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, এবং এটাও বোধহয় সম্ভব হয়েছে প্রধানত আমাদের মহান জুলাই বিপ্লবের মাধ্যমে। আমাদের যে ইয়াং জেনারেশন জীবন দিয়েছে, তারা ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় হেজিমনিকে চ্যালেঞ্জ করেছে, ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নগর সরকার গঠন ও নগরের সমস্যাগুলো সমাধানে স্পষ্ট রূপরেখার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম ও গুলশান সোসাইটির উদ্যোগে এক সংলাপে তারা এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, সিটি কর্পোরেশনের বর্তমান ক্ষমতা মূলত ময়লা পরিষ্কার এবং বাতি লাগানোর মধ্যে সীমাবদ্ধ। নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় উচ্ছেদ অভিযানগুলো টেকসই করা সম্ভব হচ্ছে না। উত্তর সিটি এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা বাবদ মাসে প্রায় 19 থেকে 22 কোটি টাকা আদায় হয়। এই জরিমানার 1 টাকাও সিটি কর্পোরেশন পায় না। অথচ ট্রাফিক সিগন্যাল ও অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশনকে শত কোটি টাকা খরচ করতে হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ফ্যাসিস্ট সরকার ঢাকা সিটিকে 2 ভাগে বিভক্ত করেছিল। ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী বলেছেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে তার দেশ। ঢাকাস্থ ইরান দূতাবাসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, ইরান সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলতে চান না। তিনি দাবি করেন, ইরানের সাম্প্রতিক আন্দোলনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জড়িত থাকার প্রমাণ আছে। বলেন, বহু বছর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ইরানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। এই ইস্যুকে কেন্দ্র করে ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে সরকার বিরোধী আন্দোলন শুরু করেছিল, কিন্তু চলতি মাসের 7 তারিখের পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দাদের ষড়যন্ত্রে অস্ত্রধারী সন্ত্রাসীরা আন্দোলনে ঢুকে পড়ে হামলা, ভাঙচুর, হত্যাযজ্ঞ শুরু করে এমন দাবি তার। তাই সরকারি বাহিনী প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, মুদ্রা বাজার এখন কঠিন সময় পার করছে। লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। খেলাপি ঋণ সহ নানা অনিয়মে ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে হিমশিম খাচ্ছে। সোমবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন গভর্নর। আরও বলেন, বেসরকারি খাতে সর্বোচ্চ নীতি সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক। রাজনৈতিক পরিচয়ে নয়, সবাইকে নিরপেক্ষভাবে সহায়তা করা হচ্ছে। মূল্যস্ফীতি আরও কমলেই সমন্বয় করে সুদহার কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংক নেবে বলেও জানান গভর্নর। সেমিনারে MCCI পক্ষ থেকে জানানো হয়, গত ডিসেম্বরে দেশে নির্মাণ খাত বাদে অর্থনীতির সব ক্ষেত্রে কিছুটা সম্প্রসারণ হয়েছে, তবে সেই সম্প্রসারণও প্রবৃদ্ধির হার কিছুটা মন্থর। সুতা আমদানির ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও আত্মঘাতী দাবি করে নতুন শুল্ক প্রত্যাহার চায় BGMEA ও BKMEA। নতুন শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিল্প মালিকরা। সোমবার ঢাকার একটি হোটেলে BGMEA ও BKMEA এর যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা। BGMEA এর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, দেশের পোশাক শিল্প স্পিনিং মিলগুলোর উৎপাদিত সুতার একমাত্র ক্রেতা। এরপরও স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই শিল্পের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। ট্যারিফ কমিশনের আলোচনায় তাদের মতামত সম্পূর্ণ পাশ কাটিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সরকার। BKMEA সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশীয় সুতাকল বাঁচাতে গিয়ে তৈরি পোশাক শিল্পকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন এই শিল্পের নেতারা। প্রভাবশালী এক গোষ্ঠীর ইন্ধনে একচেটিয়া বাজার তৈরির সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন পোশাক শিল্পের নেতারা। আরো কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী পালিত হয়েছে রাজশাহীতে। মহানগর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে নাটোরেও। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নলডাঙ্গা শহীদ নাজমুল হক সরকারি কলেজ মাঠে হয় আলোচনা ও দোয়া মাহফিল। বিএনপির প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আয়োজনে দোয়া ও মাহফিল হয়েছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর শেরেবাংলানগর থানার খামারবাড়ি TNT মাঠে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডরুমে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার সহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল আলম ও ঊর্ধ্বতন উন্নয়ন ও ডেস্ক কর্মকর্তারা মোনাজাতে শরিক হন। খাগড়াছড়িতে জাতীয় পার্টির নেতা আবুল কাশেমের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের 2 শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। খাগড়াছড়ির বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া তাদের ফুল দিয়ে বরণ করেন। এছাড়া রাঙামাটিতে এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সুকুমার দেওয়ান ও জুরাছড়ি উপজেলার সদস্য সচিব সুরেশ কান্তি চাকমার নেতৃত্বে 50 জনের বেশি এনসিপি নেতাকর্মীকে বিএনপিতে বরণ করে নেন রাঙামাটির বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান।
হাইকোর্টের আদেশ অমান্য করে জিগজ্যাগ ইটভাটায় অভিযান ও বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ে সংগঠনের নেতারা এ অভিযোগ করেন। বলেন, লাইসেন্সপ্রাপ্ত ও পরিবেশ বান্ধব ইটভাটাগুলো নিয়ে আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রশাসনের একটি অংশ বেআইনিভাবে অভিযান চালাচ্ছে। সংগঠনের সভাপতি ফিরোজ হায়দার খান অবিলম্বে এসব বন্ধের দাবি জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন 7 শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 90তম জন্মবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে মানুষের ঢল। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করে আগামী বাংলাদেশ গঠনের প্রত্যাশা বিএনপি। গুলশান কার্যালয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতেরা। দোষারোপ নয়, আগামী রাজনীতি হবে মানব কল্যাণের, বলেছেন তারেক রহমান। গণভোটে হ্যাঁ জয়লাভ করলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টাকে অভিযোগ এনসিপি। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি ছাত্রদলের। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।